প্রতিবার দাও। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতি বছরের মতো এবছরও আমাদের জামাই ষষ্ঠী খুব ধুমধাম করেই পালন করা হয়েছে। মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না, তবুও আদর মানে জামাই আদরে কোনো খামতি রাখেনি। মা যেভাবেই হোক, যদি আমরা সবাই সাথে থাকি এমনিতেই সুস্থ হয়ে যায়। তো জামাই আদর, জামাই ষষ্ঠী কেন করা হয়? জামাই ষষ্ঠী এই কারণেই করা হয় যাতে বৈবাহিক যে সম্পর্ক সেটা ভালো থাকে, আরও ভালোভাবে মেয়ে জামাই ভালো করে থাকুক, আর শাশুড়ি জামাইয়ের সম্পর্ক যেন অনেক ভালো থাকে, এই সব কারণের জন্য, বা যে বন্ডটা তৈরি হয়েছে সেই বন্ডটা যেন আরও অটুট হয় সেই জন্য। ঠিক আছে, আমরা তো দুই বোন, আমাদের মায়ের কোনো ছেলে নেই। আর যাদের ছেলে আছে, আমি বলি, দেখবেন যাদের ছেলে আছে আর মেয়ে আছে, ছেলের বউটাকে এরকম নগণ্য করা হয়, এত মানে প্রতি কথায় কথায় এত খারাপ গালাগালি, মন্দ খারাপ ব্যবহার, তাদেরকে তার বংশ পরিচয় তুলে খারাপ খারাপ খোঁটা দেওয়া। আচ্ছা, এরা কি বিয়ের আগে তাদের পরিচয় দেখেনি? হাতে পায়ে ধরে বিয়ে করানোর সময়, ভিখারির মতো পায়ে ধরে পা চাটার সময় এরা দেখেনি? বা দেখেনি যে আমার ছেলের বিয়ে হবে না, পায়ে ধরে গিয়ে বিয়ে করার সময় মনে থাকে না যে সেই ফ্যামিলিটা কোথা থেকে বিলং করছে, সেই ফ্যামিলিটার কি কি আর্নিং আছে, সেই সেই মেয়ে, তখন তো সেই মেয়েটাকে হাতে পায়ে ধরে কোনো রকমে বিয়ে করানোর জন্য হাতে পায়ে লিটারেলি ধরে বিয়ে করানো হয়। তারপরে মেয়েটা যখন এখানে চলে আসে, তখন এই শাশুড়ির যে মেয়ে বৌমাটের যে ননদ, তার গায়ে এত গাত্রদাহ হয় কেন? এত জ্বলন কিসের জন্য হয়? আচ্ছা, কারোর সংসার ভেঙে দিয়ে কেউ কি সুখে থাকে? মনে রাখবেন, আপনাকে কিন্তু ভগবান এক্সট্রা কিছু দেবে না। সবাইকে যতটা দিয়েছে আপনার জন্য ততটাই বরাদ্দ। হয়তো আজকে সুখ পাচ্ছেন, আজকে বয়স কম আছে, তাই জন্য নিজের বৌদিকে কষ্ট দিচ্ছেন, বৌদির ফ্যামিলিকে হয়তো অত্যাচার করেছেন, কিন্তু সেই অত্যাচার হয়তো তারা মেনে নেয়নি বা উচিত জবাব দিয়েছে। কিন্তু এটা মাথায় রাখবেন, ভগবান আছে, তার কাছে গিয়ে বিচার হবে মৃত্যুর দিন। যেদিন আপনি মৃত্যুর মুখে ঢলে পড়বেন, সেদিন দেখবেন আশেপাশে কেউ নেই, ভিখারির মতো পড়ে আছেন। সেদিন মনে করবেন যে পাপটা ভোগ করছেন সেটা ওই যে মেয়েটিকে কষ্ট দিয়েছিলেন সেই জন্য ভোগ করছেন। আর পাবেন, যারা এরকম করছেন, আমি কথা দিচ্ছি 2,00,000% পাবেন, 2,00,000% পাবেন। তাই জন্য ভবিষ্যতের কথা ভেবে যে পাপগুলো করছেন সেগুলো থেকে বিরত থাকুন। জামাই আদর করুন, তা বলে বৌমাকে কিন্তু কষ্ট দেবেন না। বৌমাকে যদি কষ্ট দেন, সেই কষ্ট কিন্তু তোলা থাকবে। এবার এই পোস্টটা দেখে যারা এরকম করছেন তাদের গায়ে পায়ে খুব জ্বালা ধরবে, কিন্তু বিশ্বাস করুন, আপনাদের গায়ে পায়ে জ্বালা ধরানোর জন্যই আমি পোস্টটা করি। আমার এই চ্যানেলটাতে পোস্ট করাই হয় এই কারণে। দেখবেন, আপনারাও দেখবেন। আর যারা ভালো ভিউয়ার আছেন, যারা এটার সাথে রিলেট করতে পারেন, তারা জানাবেন যে এটা সত্যি কিনা। চলুন আপনাদের জামাই ষষ্ঠী ব্লগটা আপনাদের দেখানো যাক। সকালবেলা উঠেই মা চলে গেছিল বাজারে। আমাকে বলল, তুই যা না যা, আমি কিন্তু যাচ্ছি এখন ছোটনের জন্য মাছ নিয়ে আসবো। এখন মাংসও নেবো বলেছিল, আমি ওরছি মাংস খাচ্ছি না। এবার ছোটনের জন্য বলেছে, তোরা খাস না বলে ওই ছেলেটা পর্যন্ত খেতে পাচ্ছে না, ওর জন্য এখন মাংস আনতে যাব। গিয়ে মাংস পাইনি, মাছ নিয়ে এসছে। এখন মাছ বানানো হবে। অন্যান্য সময় কলকাতা থেকে যখন আসতাম তখন জামাই ষষ্ঠীটা একটা অন্যরকম ছিল, এখন জামাই ষষ্ঠী অন্যরকম। এখন তো মায়ের কাছে যাওয়াটা পুরো একদম অনেক কমে গেছে। আগে যেতাম, 16 দিন 17 দিন থাকতাম, যখন ওর থেকে খুবই ছোট, ওয়ানে পড়ে হয়তো সে সময়। তারপরে 2 থেকে শুরু হলো পড়ার তোড়জোড়, তখন থেকে আর আসা সেরকমভাবে যাওয়া হয় না। তবে মা বললো, যেখানেই থাকি না কেন জামাই ষষ্ঠীর দিন আমাকে ভালোভাবে করতেই হবে। তো মাছটা পেয়ে গেছিলাম 800 গ্রাম মতো ওজনের, দারুণ মাছ। মা বললো, আজকে আমি একদম আমার স্টাইলেই মাছটা বানাবো, আমি যেভাবে বানাই সেরকমভাবে দেখে নে। আমি বিশেষ করে এই মাছটা কি করি, যখনই ইলিশ মাছ আনি, ইলিশ মাছের তো স্বাদ দুর্দান্ত অন্যরকম। তো আমি এনে সর্ষে বাটা করি, কাঁচা লঙ্কা বাটা করি, মাছগুলো সর্ষে কাঁচা লঙ্কা বাটার মধ্যে দিই, কড়াইয়ের মধ্যে দিয়ে একেবারে সর্ষের তেল দিয়ে দিই, নুন দিয়ে দিই, হলুদ দিয়ে দিই। এবারে পুরোটাকে ভাপা হতে দিই। তারপরে ওটাকে ভাপা হয়ে যাওয়ার পরে লাস্টে কাঁচা লঙ্কা আরও গোটা চিড়ে দিই, সেটাকে নামিয়ে নিই। কিন্তু মা একদম অন্যরকমভাবে করলো। আপনারা ভিডিওটা যদি একটু ভালোভাবে নোটিস করেন তাহলে বুঝতে পারবেন। আর ইলিশ মাছ এতটা নরম, আপনাকে বেশিক্ষণ রান্না করতে হবে না, কিন্তু স্বাদ সেই দুর্দান্ত।
আমার তো মানে সিরিয়াসলি বলছি, মায়ের এই রেসিপিটা আমার দারুণ লেগেছে। তবে ভাপা একরকম হয়, এটা একরকম, এক এক রকমের রান্না। মানে আমাদের হাতের রান্নাগুলোই একদম অন্যরকম। আমার ঠাকুমা যা রান্না করতো দুর্দান্ত। আর ঠাকুমা, আমার মায়ের হাতের রান্না তো মানে বলার না, দারুণ হয়। আর আমার ঠাকুমার হাতের রান্না আরও ভালো ছিল। আমার ঠাকুমা সর্ষে বাটার রান্নাগুলো দারুণ করতো। মানে আমি মনে হয় আমার মাকে মাঝে মাঝে বলি, মা সর্ষে বাটার রান্নাগুলো মনে হয় আমি ঠাকুমার থেকে শিখেছি। তো বলছি, ঠাকুমা তোকে তো হাতে ধরে কখনো মানে মানে আমি সেই সুযোগটা পাইনি, কারণ কি ঠাকুমার তখন অনেক বয়স হয়ে গেছিলো। তো ঠাকুমা সেই সময় মানে আমি যখন জ্ঞান হলাম, বড় হলাম, ঠাকুমা তখন রান্নাবান্না করতে পারতো না, তাদের বৌমারা এসে গেছিলো। আর আমার মা তো একাই 100, মানে আমার মা থাকলে সেখানে আর কাউকে কাজ করতে হয় না। তো আমার মা থাকতে ঠাকুমাকে নিশ্চয়ই কাজ করতে কখনোই দেয়নি। হ্যাঁ, সেটা আমরা তো নিজের চোখে দেখেছি, সেটা আমরা জানি। তো মানে আমি শুনেছি বাবার মুখে যে সর্ষে বাটা দিয়ে এমনি নর্মাল মাছ করে দিত, সেটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যেত। তো সেই কারণেই বলা। তবে সত্যি আমি আমার রান্না আমার দাদা আর আমার মা এই দুজনের কাছেই শিখেছি। তবে ইলিশ মাছটা কথা বলতে বলতে অনেকটা হয়ে গেল। আপনারা কিভাবে বানান আমাকে একটু জানাবেন তো। তবে ইলিশ মাছটা হয়ে যাওয়ার পরে আবার চিংড়ি মাছ বানানো শুরু হলো। চিংড়ি মাছটা আবার আমি বানালাম। মাকে বললাম, তুমি তো অনেকক্ষণ করলে, মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না, রান্না করতে করতেও তাই বলছিল যে একটু বসি ঠসি। আমি বললাম যে ছেড়ে দাও, আমি করছি এবার চিংড়ি মাছটা। তো ইলিশ মাছ তো কমপ্লিট হয়ে গেছে দেখছেন। আর প্রসেসটা কেমন হলো কি না, যদি আমি পারি আমি লিঙ্ক দেবো, কোথায় দিয়েছি আমি সেই লিঙ্কটাও অবশ্যই দেবো, চেষ্টা করব। তবে জামাই ষষ্ঠী করার সময় এটা মাথায় রাখবেন, যেমন আপনার জামাইকে আদর করবেন তেমনি আপনার বৌমাকেও আদর করবেন। তো দেখুন এখানে লাস্টে মা কাঁচা সর্ষের তেল দিয়ে দিল, কাঁচা লঙ্কা দিয়ে দিল। এবার এটাকে নামিয়ে জামাইকে আপ্যায়ন করা হবে। তো এখন কালো জিরেগুলো ভেসে উঠেছে, জাস্ট দুর্দান্ত লাগছে। এখন জামাইয়ের থালা সাজানো হচ্ছে ইলিশ মাছের জন্য। মানে ইলিশ মাছটা নামিয়ে গ্রেভি দিয়ে শেষে এরকমভাবে ইলিশ মাছটা নামানো হচ্ছে। আর ইলিশ মাছটা সত্যি টাটকা বলে কি সুন্দরভাবে এত ভালো আছে যে কি বলবো। এটা হচ্ছে জামাইয়ের ইলিশ মাছের থালা। এরপরে ভাত ঠাত সাজানো হবে, ভাজা ভুজি সাজানো হবে 5 রকম 7 রকম। আর চিংড়ি মাছ হয়েছে, আরও অনেক রকম হয়েছে। পদগুলো তাহলে তো দেখতে পাবেন। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে পারলে সেটাও জানাবেন। সকালবেলা থেকে বাজার টাজার করে আমরা পুরো ক্লান্ত হয়ে গেছিলাম। আমি এখনও প্রচণ্ড ঘেমে আছি। মা স্নান টান করে সকালবেলা স্নান করেছে। স্নান করেই দেখুন শরীরের অবস্থা দেখলে বুঝতে পারবেন একটু অসুস্থ আছে। সুস্থ নেই, জ্বর এসে গেছিলো, ঘুরতে গেছিলো, জ্বর এসে গেছে। তো আবার পুজো টুজো ছিল সেই জন্য। এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর সকাল থেকে ফলমূল নিয়ে দেওয়া হয়নি, সেই জন্য ফলের থালা সাজানো হচ্ছে। রান্নাবান্নাও তো শেষ হওয়ার পরেই আবার পরিষ্কার করে সারি সারি ছেড়েছে, তারপরে গিয়ে আবার ফলের থালি সাজিয়েছে। আমি অন্যান্যবার সাজি না, আমার সাজতে সেরকম মানে এই অকেশনে ভালো লাগে না। তবে এই শাড়িটা রাখা ছিল অনেক দিন ধরে, আমি এটা পরিনি একদিনও, আজকে প্রথম পরলাম। আর এই ব্লাউজটাও ভীষণ পছন্দের, তাই জন্য এই ব্লাউজটা এই শাড়ির সাথে না, কিন্তু ভীষণ পছন্দ বলে সবুজের সাথে হলুদ কন্ট্রাস্টটা ভালো যাবে, তাই জন্য এটা মানে আমি পরেছি। এখন হবে জামাই ষষ্ঠী উদযাপন। দাও মাম, এদিকে আসো, এদিকে আসো। ওরা তো জামাই ষষ্ঠী হবে। অর্চি জামাই ষষ্ঠী করবে। মিষ্টিটা দাও, তারপরে রানী ওইটা কুলোটা ধরবে গিয়ে কেউ ফটো তুলে নে। খাও খাও খাও, শালুন খাও। ফটো হচ্ছে না তো ভিডিও। এই যে আসল জামাই ষষ্ঠী হচ্ছে। ফটো তুলছিস নাকি প্রতিবার? হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর প্রত্যেকবার অর্চি শেষে বসবে, ওকেও ওর জন্য মানে এই ফোঁটা দিতে হবে, জামাই ষষ্ঠীর ফোঁটা। এই নাতি ষষ্ঠী, এখন আশীর্বাদ করার পালা। মা সবাইকে ক্যাশ নিয়ে দিচ্ছে, আমরাও ক্যাশ নিচ্ছি। যাই হোক, মিষ্টি অর্চি খাবে, একটা দুর্দান্ত টাইপের মিষ্টি পাওয়া গেছে। এই দেখুন, এটা কি সুন্দর কন্ট্রাস্টে মিষ্টিটা, খুব ভালো লাগছে। এখন যাই আশীর্বাদ নিয়ে। আজকের ব্লগটি আর বাড়াবো না। কেমন লাগলো আপনাদের ব্লগটা আমাকে যেন অবশ্যই জানাবেন। দাদা রে, এই গলায় নেই, গলায় কি দিচ্ছে, কি খেলি
কি পেলি 100 টাকা 200 টাকা পেয়ে গেলি আমি নিয়ে নিয়েছি, আমি আমার হয়ে গেছে, আমার ডান।